আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে একটি একাধিক ভিডিওর ছোট, ছোট কিছু অংশ আপনাদেরকে দেখাবো এবং এই অংশগুলোর মাধ্যমে আপনাদের সামনে আমি প্রমাণ করার চেষ্টা করব যে বাংলাদেশে endocrinologist হিসেবে যারা কর্মরত আছেন, বড়, বড় ডাক্তার, একেকজন প্রফেসর ইত্যাদি, ইত্যাদি অনেক বড়, বড় তাদের পদবি। কিন্তু আ বস্তুত তারা আসলে অ্যা যেই বিষয়ে আমাদেরকে চিকিৎসা দেবার চেষ্টা করছেন, এই বিষয় সম্পর্কে উনাদের যথাযথ জ্ঞান নেই। আম endocrinologistরা প্রধানত টাইপ 2 ডায়াবেটিস এবং অন্যান্য হরমোনজনিত যে অসুখগুলো সেগুলোর চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তো বাংলাদেশে টাইপ 2 ডায়াবেটিস রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং আমি দাবি করি যে এই ছড়িয়ে পড়ার পেছনে এই endocrinologistদের একটা বিশাল ভূমিকা রয়েছে। endocrinologistদের তৈরি করা যে অর্গানাইজেশন গুলো আছে যেমন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, তারপরে আ বাংলাদেশ এন্ডোক্রিন সোসাইটি, তারপরে এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্টস অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অফ বাংলাদেশ, ACEDB। এর সঙ্গে সম্পৃক্ত যে আ ডাক্তাররা রয়েছেন, তারা অপতথ্য প্রচারের মাধ্যমে আসলে দেশের মানুষের ক্ষতি করছেন। আ এবং আরো হাস্যকর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এদের সকলে উনারা যে অপতথ্য প্রচার করছেন সেটা নিজেরা বোঝেনও না। তো আম উনাদের জ্ঞান এতই বেশি, এতই গভীর যে উনারা নিজেরা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন সেটাও যেন উনারা বুঝতে পারেন না। তো আ যাই হোক অনেক বড়, বড় দাবি করলাম। আ আশা করি এই ভিডিও দেখা শেষ যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন, তাহলে এই আমার দাবিগুলোর সপক্ষে আপনারা বা আমার সঙ্গে একমত হবেন। তো আমার পরিচয়টা চট করে একটু আপনাদের দেখিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাত হোসেন। আমি ২০২০ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি এবং এই ট্রেনিং এর আলোকে জানতে পারি যে টাইপ 2 ডায়াবেটিস অসুখটি আসলে চিরস্থায়ী অসুখ নয়। এই অসুখটিকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়। যদি কেউ সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস অথবা কিটোজেনিক খাদ্য অভ্যাস অথবা কার্নিভোর খাদ্য অভ্যাস বা শুধুমাত্র মাংস খেয়ে জীবন ধারণ করার যে খাদ্য অভ্যাস এটা যদি কেউ অনুসরণ করেন, তাহলে তাদের টাইপ 2 ডায়াবেটিসকে তারা ঘুম পাড়িয়ে দিতে পারবেন। অর্থ হচ্ছে যে যতদিন পর্যন্ত আপনি এই ডায়েট ধরে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার এই রক্তে চিনি বেড়ে যাওয়া, কমে যাওয়া এই সমস্যাগুলো হবে না এবং দীর্ঘমেয়াদে টাইপ 2 ডায়াবেটিসের কারণে যে জটিলতাগুলো দেখা দেয়, বিভিন্ন অঙ্গহানির যে সমস্যা দেখা দেয়, সেগুলো থেকেও আপনি নিরাপদ থাকবেন। তবে যদি খাদ্যাভ্যাস পরিত্যাগ করে আপনি পুরোনো খাদ্যাভ্যাসে ফিরে যান অথবা অন্য কোনো খাদ্যাভ্যাস আম আ অনুসরণ করতে শুরু করেন, তাহলে এই অসুখটি আবার অতি দ্রুত ফিরে আসতে পারে। সেজন্যই এটাকে বলা হচ্ছে ঘুম পাড়িয়ে দেয়া। তো টাইপ 2 ডায়াবেটিস আম সম্পর্কিত এই তথ্যগুলো আমি সাধারণ মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করছি যাতে করে সাধারণ মানুষ এই তথ্য ব্যবহার করে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে নিজেরা এই টাইপ 2 ডায়াবেটিসকে ঘুম পাড়িয়ে দিতে পারেন যাদের হয়ে গিয়েছে অথবা যাদের হয়নি তারা এর প্রতিরোধ করতে পারেন। তো আ টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন এবং আশা করছি সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমার সাথী হবেন। তো চলুন ভিডিওতে ফিরে যাই। তো এই ভিডিওটি যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং এই ব্যাপারটি আসলে খুব হাস্যকর সেটি হচ্ছে যেমন ধরুন একটি বৃক্ষকে কখনো আম বলে দিতে হয় না তার নাম কি যদি সেই বৃক্ষে ফল থাকে। আমরা বড়ই দেখলে চিনতে পারি এটা বড়ই গাছ। আম যদি কোনো গাছে ঝুলে থাকে, পুরো গাছ ভরে ঝুলে আছে আম, তাহলে আমরা বুঝি এটা আম গাছ। তো আম স আমরা এরকম প্রবাদও ছোটবেলায় শিখে এসেছি যে, "বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়।" তো আ আমাদের অনলাইনে আমাদের দেশের এই চিকিৎসকরা অনেকেই অনেক চেষ্টা করছেন তথ্য দিয়ে সাধারণ মানুষকে উপকার করার চেষ্টা করছেন। কিন্তু উম আমার এই আজকে যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওর একটি দাবি খুব হাস্যকর লেগেছে। তো দাবিটা কি আমি আপনাদেরকে আ দেখাচ্ছি। চলুন আমরা শুনি। যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার নাম হচ্ছে প্রফেসর এ.কে.এম আমিনুল ইসলাম। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের যে এন্ডোক্রিনোলজি বিভাগ রয়েছে, সেই বিভাগের প্রধান এবং একজন অধ্যাপক। তো তিনি আম এই ভিডিওটিতে হোস্ট হিসেবে বা উপস্থাপক হিসেবে কাজ করছেন এবং এই ভিডিওটি দেয়ার সময় তিনি দাবি করছেন যেন আমরা উনাদের কথাকেই মেনে চলি, বিশ্বাস করি, অন্য কারো কথা বিশ্বাস না করি। চলুন উনার মুখ থেকে শুনে আসি কথাটা।
সাথে আরো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস মনে রাখবেন যে ডায়াবেটিস এবং হরমোন সম্পর্কে কিন্তু প্রচারণা যেমন আছে, অপপ্রচারও কিন্তু অনেক বেশি। তো আপনারা যেহেতু একজন হরমোন বিশেষজ্ঞদের একটি সংগঠন এবং আমরা এখানে যারা কথা বলব, তারা সবাই কিন্তু হরমোন বিশেষজ্ঞ। কাজেই তারা যে কথাগুলা বলবো সেগুলা কিন্তু বৈজ্ঞানিক ভিত্তির উপর তারা বলবেন। তো কাজেই আমরা আশা করব যে আপনারা অন্য সব অপপ্রচারে বা অবৈজ্ঞানিক প্রচারে বিভ্রান্ত না হয়ে আমাদের এই চ্যানেলে যে তথ্যগুলো আপনারা পাবেন, সেগুলোর উপর ভরসা করলে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের রোগী অন্যান্য যারা আছেন তারাও কিন্তু এটা থেকে উপকৃত হতে পারবে। তো আপনারা অনেকেই ভাববেন যে এতে দোষের কি হলো? দোষের কিছু হয়নি কিন্তু ব্যাপারটা খুব হাস্যকর। আ যখন কোনো আম বিশেষজ্ঞ তার চিকিৎসকের কথাই বলি। যখন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করে ফেলতে সক্ষম হন, তখন রোগী তার কথা এমনিতেই মেনে চলে। যখন রোগী চিকিৎসকের কথা অনুযায়ী চলতে শুরু করলে ফল পান, তখন সেই রোগীকে আর বুঝিয়ে বলতে হয় না যে উনি একজন বিশেষজ্ঞ, উনার কথা কিন্তু আপনার শুনতে হবে। বরং এই কথা বলতে হয় তখন যখন রোগী বিশেষজ্ঞের কথা মতন চলার পরেও যখন দেখেন যে কোনো উপকার পাচ্ছেন না, তখন তিনি সেই কথাগুলোকে আর মেনে চলতে চান না। ফলে তখন তাকে আবার একটু অ্যা গাইড করা দরকার হয় যে, আপনি কিন্তু অত্যন্ত জ্ঞানী লোকের কথা শুনছেন। সুতরাং অ্যাম ফল না পেলেও আপনাকে কিন্তু এটা মেনে চলা উচিত। টাইপের একটা ব্যাপার। তো উনি দাবি করলেন যেন অন্য কারো কথা আম বা উনাদের কথার সঙ্গে যদি না মেলে, এরকম কারো কথা যেন আপনারা না শুনেন। তো এক্ষেত্রে আমি অ্যা ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা একটু উল্লেখ না করে পারছি না। ডাক্তার জাহাঙ্গীর কবির একজন এমবিবিএস ডাক্তার। তিনি উনাদের মতন বিশেষজ্ঞও নন। অথচ তিনি রোগীদেরকে বললেন কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং সেই খাদ্যাভ্যাস পরিবর্তনের সঙ্গে, সঙ্গে হাজার রোগী তাদের যে অসুখ, সেই অসুখকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সম আ স স আ আম পারলেন। তাদের অসুখকে নিয়ন্ত্রণ নিয়ে আসাটা তাদের পক্ষে সম্ভব হলো। তো যখন এই ঘটনাটি ঘটল, তখন এই রোগীদেরকে কিন্তু আর বুঝিয়ে বলতে হয়নি যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথাটা সঠিক। কারণ তারা নিজেরাই এই কথাগুলো শুনে সেই তথ্যগুলো অনুসরণ করে যখন ফল পেয়েছেন, তখন আর অতিরিক্ত কোনো বোঝানোর প্রয়োজন পড়েনি। অথচ আমাদের endocrinologist এই বিশেষজ্ঞ ডাক্তার, একজন অধ্যাপক, যিনি ডাক্তার জাহাঙ্গীর কবিরের তুলনায় অনেক বেশি শিক্ষিত, তার অ্যাম সাধারণ মানুষকে একটা ভিডিও তৈরি করার সময় ১ম এ তাদেরকে বলতে হচ্ছে যে, "আপনারা কিন্তু আমার কথা শুইনেন, অন্যডা কিন্তু শুইনেন না। অন্যে যেটা কইছে হেটা কিন্তু বিজ্ঞানসম্মত নাও হইতে পারে। আমি আপনারে শুধু বিজ্ঞানসম্মত কথা বলব।" এবং এখানে আরো একটা প্রশ্ন আমার। সেটা হচ্ছে উনি যে দাবি করছেন উনি বিজ্ঞানসম্মত কথা বলছেন। আসলেই কি উনি বিজ্ঞানসম্মত কথা বলছেন? মানে বিজ্ঞানসম্মত কথা উনি বলছেন কিনা এই বিষয়টা আমাকে যদি উনি অনুরোধ করেন মেনে নিতে, সেটাও কিন্তু বিজ্ঞানসম্মত অনুরোধ হলো না। কারণ বিজ্ঞানসম্মত আ যে মানসিকতা, বিজ্ঞানসম্মত আচরণ যেটা হবে সেটা হচ্ছে উনি বলবেন যে, "আমি যে যুক্তিগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, সেই যুক্তিগুলোর যে দলিল, সেইগুলোও সঙ্গে, সঙ্গে উপস্থাপন করব। সেই দলিল দেখে আপনারা ঠিক করবেন যে আমার কথাগুলো আপনারা গ্রহণ করবেন কি করবেন না।" তো সেটা বরং অনেক বেশি আ মানে বিজ্ঞান ভিত্তিক মানসিকতা হতো। কিন্তু কোনো প্রমাণ আমি দিচ্ছি না, কোনো আম দলিল উপস্থাপন করছি না। কিন্তু দাবি করছি যে আপনারা আমি যেটা বলব সেটাকেই বিজ্ঞান ভিত্তিক আম সত্য বলে ধরে নেবেন। এটা কেমন দাবি হলো? আর একজন প্রফেসরের পক্ষে এইরকম দাবি করাটা ভিডিওর শুরুতে এটা আমার কাছে মনে হয়েছে যে উম মানে রীতিমতো নিজের অপমান করা। উনি আসলে বুঝে করেছেন হয়তো না। কিন্তু বিষয়টা যে আসলে খানিকটা অপমানজনক নিজের জন্যেই, একজন বিশেষজ্ঞের জন্যে যেটা অপমানজনক সেই বিষয়টা হয়তো বুঝতে পারেননি। যেটা আরো দুঃখের ব্যাপার। তো চট করে একটা ছোট্ট জিনিস দেখিয়ে রাখি। পরে এটা দেখানো যাবে না। যে উনি একজন endocrinologist এবং এই বিষয়ে অধ্যাপক। কিন্তু উনার দেহের গঠনের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি ভুঁড়িটা ঠেলে বেরিয়ে যাবার চেষ্টা করছে। যখন উপরে কোট পরে থাকেন তখন দেখা যায় না। কিন্তু এই
সিনটাতে যেহেতু কোট পরা নেই, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে ভুঁড়িটা যেন খানিকটা ঠেলে সামনে এগিয়ে রয়েছে। তো তখন মনে প্রশ্ন জেগে যায় যে এন্ডোক্রিনোলজি আপনি আসলে বোঝেন? যদি বুঝতেন তাহলে আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? আচ্ছা, তো অ্যাম এই ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে উনি এবং এই ওনাদের ওনার কলিগ আরেকজন ইনফ্যাক্ট ওনারা এই যে endocrinologist যারা আছেন আমাদের দেশে, তারা সকলেই প্রায় এই কথাগুলো একই কথা আসলে সকলে বিশ্বাস করেন। তো কোন কথাটা? চলুন আমি আপনাদেরকে কথাটা একটু এখান থেকে দেখাই। কোথায় গেল? এইখানে। বললেন বা যেভাবে একই রকম ভাবে নির্ধারণ করবে সেভাবে কি করবে? একই রকম ভাবে রেজিগনেট করাটাই ভালো। আচ্ছা। তাহলে এই যে আপনি বললেন গর্ভকালীন ডায়াবেটিস, এখন কারো যদি গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়ে গেল, তখন আসলে তার কি করা উচিত? তো কথা বলছিলেন ওনারা গর্ভকালীন ডায়াবেটিস সমস্যাটি নিয়ে। পুরো ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে মানে আমি এই বিষয়ে সাম্প্রতিক যে লেখাপড়া করেছি, তার উপরে ভিত্তি করে আমার মনে হয়েছে ওনারা দুজনের কেউই আসলে গর্ভকালীন ডায়াবেটিসটাকে সঠিকভাবে বোঝেন না এবং ওনারা অ্যাম গর্ভকালীন ডায়াবেটিসটাকেও শুধুমাত্র চিনির সমস্যা হিসেবে দেখেন। সেটা ১ নম্বর সমস্যা। ২য় সমস্যা হচ্ছে যে এই চিনির সমস্যা হিসেবে অসুখটাকে দেখার পরেও রোগীদেরকে ওনারা চিনি খেতে উৎসাহিত করেন। যেটাতে আরো মানে আমার আত্মবিশ্বাস জন্মে যে এই অসুখটিকে ওনারা বোঝেন না। কারণ বুঝলে যার রক্তে চিনি বেড়ে যাচ্ছে তাকে আরো চিনি খেতে বলে তারপরে ঔষধ দিয়ে সেই চিনি কমানোর বুদ্ধি দিচ্ছেন, এটা কি করে সম্ভব? আর আম তো সেটা ছিল আমার ১ম আম আ অনুভূতি এই উনাদের আলোচনার। কিন্তু ২য় যে বিষয়টা সেটা হচ্ছে উনারা যেই চিকিৎসাকে যে ঔষধকে আমাদের জন্যে সর্বোত্তম বলে দাবি করছেন, সেটা কি আসলেই তাই? আমি এই বিষয়ে আপনাদেরকে একটু প্রমাণ দেখাবো। তো চলুন ১ম এ উনাদের কথাটা শুনে নিই ১ম এ। আসলে গর্ভকালীন ডায়াবেটিসটা শুনতে খুব ভয়াবহ শোনা যায়। কিন্তু একটা জিনিস মজার বিষয় হচ্ছে যে প্রকৃতপক্ষে যে গর্ভকালীন ডায়াবেটিস তার কিন্তু ৭০ থেকে ৮০ ভাগ কিন্তু কোন চিকিৎসা ছাড়া, কোন ওষুধ ছাড়াই কিন্তু জিনিসটা ম্যানেজ হয়ে যায়। শুধুমাত্র খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং শুধুমাত্র এই একটু হাঁটাহাঁটি করলেই কিন্তু এই গর্ভকালীন ডায়াবেটিস শতকরা ৭০ থেকে ৮০ ভাগ কোন মেডিসিন ছাড়াই কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আর বাকি যে ২০ থেকে ৩০ ভাগ আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব স্ট্রংলি অ্যাডভোকেট করি পৃথিবীর সবথেকে নিরাপদ যে ওষুধ ইনসুলিন এই কথাটা খেয়াল রাখবেন। আ প্রফেসর ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের হেড অব দি ডিপার্টমেন্ট তিনি বললেন সবচেয়ে নিরাপদ যে ঔষধ সেটা হচ্ছে ইনসুলিন। কথাটা আরেকবার শোনাই আপনাদের। ক্ষেত্রে কিন্তু আমরা খুব স্ট্রংলি অ্যাডভোকেট করি পৃথিবীর সবথেকে নিরাপদ যে ওষুধ পৃথিবীর সবচেয়ে নিরাপদ যে ঔষধ ইনসুলিন, সেটা ব্যবহার করার জন্যে উনি উৎসাহিত করেন। ইনসুলিন সেটা কিন্তু আমরা অ্যাডভোকেট করি যদি লাইফস্টাইল মডিফাই করে ডায়াবেটিসটা আমরা যদি খালি পেটে ৫.৩ আর ভরা পেটে ৬.৭ এর মধ্যে না রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা অ্যাডভোকেট করব যে ইনসুলিন দিয়ে যে গর্ভাবস্থায় যে মা আছেন তার সুগার নিয়ন্ত্রণ করা একদিকে। তো তাহলে শুনলেন যে উনি অ্যা ইনসুলিনটাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ ঔষধ হিসেবে দাবি করলেন। আচ্ছা, এবারে আমরা ২য় ভিডিওটি দেখব। ২য় ভিডিওটিতে প্রফেসর এ.কে.এম আমিনুল ইসলাম তাকে প্রশ্ন করা হচ্ছিল। এখানে তিনি বিশেষজ্ঞ হিসেবে মতামত দিচ্ছেন। তো এখানে কিডনি রোগীরা কিভাবে ডায়াবেটিক কিডনি রোগী যারা, তারা কিভাবে আম এই তাদের ব্যবস্থাপনা নেবেন, কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন, কিডনি রোগ নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছিল। শুনুন তার জবাবে উনি কি বলেন। ধন্যবাদ। আরেকটি ভ্রান্ত ধারণা আছে। আমাদের রোগীরা মনে করেন যদি ইনসুলিন ব্যবহার করি তাহলে কিডনি নষ্ট হতে পারে। এ ব্যাপারে একটু ক্লিয়ার করবেন। এ এটা আসলে খুবই একটা মানে ভ্রান্ত ধারণা। বিশেষ করে ইনসুলিন নিয়ে আমাদের রোগীদের মধ্যে এমনকি চিকিৎসকদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে। এর মধ্যে একটি আমি প্রসঙ্গে বলে নিই। একটা হচ্ছে যে একটা খুব বেশি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কেউ যদি একবার ইনসুলিন নেয় তাহলে নাকি তাকে সারা জীবন ইনসুলিন নিতে হবে। আসলে এটা খুবই একটা ভ্রান্ত ধারণা। আমরা অনেক সময় দেখা যায় যে প্রাথমিক অবস্থাতে অনেক ইনসুলিন দেই ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণের জন্য যাতে তার ক্ষতিকর প্রভাবগুলা কম পড়ে। অথবা অনেক সময় দেখা যায় আমরা গর্ভাবস্থায় ইনসুলিন দেই। যেগুলো কিন্তু আমরা পরে অবশ্যই আমরা বাদ দিতে পারি। তো কাজেই একবার ইনসুলিন শুরু করলে যে সেই ইনসুলিনই সারা জীবন চালিয়ে যেতে হবে সেরকম কোনো ভ্রান্ত ধারণা নেই। আরেকটা কথা যে ইনসুলিন কিডনির ক্ষতি করে কিনা? এভাবে আমি বলব
যে কিডনি রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ হচ্ছে ইনসুলিন। আপনি যদি আমরা অনেক ওষুধ আছে যেগুলো মুখে খাওয়ার ওষুধ আমরা কিডনি রোগীদেরকে আমরা দিতে পারি না। কিন্তু ইনসুলিন কিন্তু আমরা সমস্ত কিডনি রোগী, সেটা যদি আপনার একেবারে শেষ অবস্থার কিডনি রোগীও হয়, তাকেও কিন্তু আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে পারি। কাজে আমি বলব যে ইনসুলিন হচ্ছে কিডনি রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ। তো উনিও দাবি করলেন যে ইনসুলিন হচ্ছে কিডনি রোগীদের জন্যে সবচেয়ে নিরাপদ ঔষধ। উনাদের কথা শুনলে সাধারণ মানুষ হিসেবে আপনার আমার মনে হবে হয়তো যে আমাদের ডায়াবেটিস না থাকলেও যদি সকাল সন্ধ্যা একটু ইনসুলিন নিতে পারি তাহলে বোধহয় খারাপ হবে না। এত ভালো ঔষধ যেহেতু সুতরাং নিলে দোষ কি, তাই না? এরকম শুনে মনে হতে পারে। তো এইবারে চলুন আমি আপনাদেরকে এ সম্পর্কে যে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বা বিজ্ঞানীরা যে এই ইনসুলিনের ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন। ইনসুলিন যে নিরাপদ ড্রাগ নয়, সেই বিষয়ে যে আম উপাত্ত আমাদের সামনে তুলে এনেছেন। এক্ষেত্রে ইনসুলিন নিরাপদ নয় বলা ঠিক হবে না। বরং আ মাত্রাতিরিক্ত ইনসুলিনের কথা আসলে বলতে হবে। কারণ মাত্রা মতন ইনসুলিন আমাদের দেহের প্রয়োজন মতো দেহ নিজে যখন একটা স্বাভাবিক সুস্থ মানুষের দেহে ইনসুলিন হরমোনটার অতি মানে প্রয়োজনীয়তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ইনসুলিন হরমোন ছাড়া মানুষ বাঁচবে না। কিন্তু ওনারা যেইভাবে করে ইনসুলিন দিয়ে থাকেন আ সেটা আসলে রোগীকে আবার আ মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো এটা আমার মুখের কথা হিসেবে আমি আপনাদের বলতে চাইছি তা নয়। চলুন আমরা প্রফেসর ডক্টর বেন বিকম্যান যিনি ব্রিঘাম ইয়াং ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং মেটাবলিক সায়েন্টিস্ট। তিনি এই বিষয়ে যে কথাগুলো বলছেন সেটা আমি আপনাদের সামনে বাংলায় অনুবাদ করে শোনাই। আম আমি এখানে আ সাবটাইটেল চালু করে রেখেছি বাংলায়। সুতরাং Google ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করে যে অনুবাদটা হয় সেটাও আপনারা এখানে দেখে নিতে পারবেন। যাতে করে আমার কথাটা আম আমি সঠিকভাবে বাংলা অনুবাদ করছি কিনা সেটাও মোটামুটি একটা ধারণা আপনাদের হয়তো হয়ে যাবে। তো এখানে তিনি টাইপ 2 ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সালফোনিলুরিয়া গ্রুপের ঔষধ ব্যবহার অথবা ইনসুলিন ব্যবহারের বিষয়ে কথা বলছিলেন। চলুন আমরা তার কথাটা শুনি এবং আপনাদেরকে অনুবাদটা শোনাই। are based on the view that glucose is the only thing that matters. অনেকেই অ্যাম ডায়াবেটিস রোগটাকে এমনভাবে দেখেন অনেক চিকিৎসক যে ডায়াবেটিস রোগে রক্তে কতটা গ্লুকোজ রয়েছে সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। Remember, to the average clinician, you're coming in once a year and they're just measuring your glucose. They have no idea what the insulin levels are. So the তো আপনি একজন সাধারণ চিকিৎসকের কাছে যখন যাবেন, তিনি আপনার গ্লুকোজটা পরিমাপ করবেন এবং বছরে হয়তো আপনি একবার গিয়েছেন। তো উনি আপনার গ্লুকোজ পরিমাপ করে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। আ অথচ আপনার দেহে ইনসুলিনের কি অবস্থা? ইনসুলিন বেড়ে আছে কি স্বাভাবিক আছে কি কম আছে এই বিষয়টি কিন্তু তিনি পরীক্ষা করেন না। the average clinician looks at this individual and says, that's a high glucose. We've got to lower. এই চিত্রে যেই মানুষটির উদাহরণ এখানে দেয়া হয়েছে, সেই চিত্রটিকে ব্যবহার করে তিনি এইভাবে বুঝিয়ে বললেন যে একজন আম গড়পড়তা একজন যে আ ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞ ডায়াবেটোলজিস্ট, তিনি এই অবস্থায় একজন রোগীকে দেখে বলবেন যে তার রক্তে গ্লুকোজটা বেড়ে রয়েছে। তো আম Lower that glucose. So এবং যেকোনো উপায়ে এই গ্লুকোজটাকে আমাদের কমিয়ে স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনতে হবে। let's just spike your insulin up even higher. And sure enough, it will lower the glucose. তো এই অবস্থায় তারা এই রোগীকে আরো ইনসুলিন হরমোন বাড়িয়ে দিয়ে তার গ্লুকোজটাকে কমানোর চেষ্টা করেন এবং এতে ফল হয়। মানে ইনসুলিনটাকে বাড়িয়ে দিলে আমরা যদি বাইরে থেকে রোগীকে ইনসুলিন ইনজেকশন দেই, তাহলে তার রক্তের গ্লুকোজের মাত্রাটা আসলে কমে আসে। But the more aggressively we try to lower glucose with insulin, the faster people die. কিন্তু যত দ্রুত আমরা রোগীর রক্তের চিনির মাত্রাটাকে কমিয়ে আনার জন্যে এই ইনসুলিন ব্যবহার করি, অর্থাৎ যত বেশি মাত্রায় ইনসুলিন ব্যবহার করি, যত বেশি aggressively মানে আক্রমণাত্মকভাবে ইনসুলিন ব্যবহার করি, তত দ্রুত মানুষটা মারা যায়। একটু আগে শুনলাম আমাদের ২ জন প্রফেসর বললেন, ইনসুলিন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ ড্রাগ। আর এখানে
একজন গবেষক এবং প্রফেসর। উনি ডাক্তার নন। কিন্তু ওনার করা যে গবেষণা এইরকম উম গবেষকদের গবেষণার উপর ভিত্তি করেই ওই ডাক্তার যাদের কথা আমরা শুনে এলাম, সেই ডাক্তারদের চিকিৎসা করার কথা, সেই ডাক্তাররা আসলে শেখেন এই প্রফেসর বেন বিকম্যানের মতন একাডেমিশিয়ানের কাছ থেকে। তো প্রফেসর বেন বিকম্যান বলছেন যে যদি কাউকে আমরা তার রক্তের চিনি কমানোর জন্যে খুব বেশি মাত্রায় ইনসুলিন দিয়ে দ্রুত চিনিটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে সেই মানুষটাকে আমরা দ্রুত কবরের দিকেও ঠেলে দিই। দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিই। So putting a type 2 diabetic who already has high insulin একজন টাইপ 2 ডায়াবেটিক রোগীকে যদি আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি, যার ইতোমধ্যে অতিরিক্ত ইনসুলিন দেহে রয়েছে, onto a higher dose of insulin just তাকে যদি আরো ইনসুলিন বাড়িয়ে দেই, makes them fatter and sicker than they were before. And what তাহলে এই ইনসুলিন তাদেরকে আরো মোটা বানিয়ে ফেলে এবং আরো অসুস্থ বানিয়ে ফেলে পূর্বের তুলনায়। do you think happens to the insulin resistance? আর টাইপ 2 ডায়াবেটিস রোগটা সম্পর্কে আমরা জানি যে এটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এর অসুখ। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে এখানে রোগীর দেহের অঙ্গগুলো ইনসুলিনের সংকেতে সঠিকভাবে কাজ করছে না। তো আ তাহলে সেই সমস্যা থেকেই টাইপ 2 ডায়াবেটিস শুরু হয় বা সেটাকেই টাইপ 2 ডায়াবেটিসের একটা বড় কারণ হিসেবে দেখা হয়। তাহলে সেই ইনসুলিন রেজিস্ট্যান্স এর কি হয় যখন আমরা রোগীকে এই বাইরে থেকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করি? Remember, elevated insulin is one of the causes of insulin resistance. মনে রাখবেন যে রক্তে অতিমাত্রায় ইনসুলিন থাকাটাই আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স এর একটা কারণ। সুতরাং যদি রোগীকে আমরা বাইরে থেকে ইনসুলিন দিয়ে তার দেহে ইনসুলিনের মাত্রাটাকে বাড়িয়ে দিই তাহলে কি হয়? And so by pushing the insulin up even higher, you're making them more and more insulin resistant, which is why the dose of insulin has to keep increasing. সুতরাং আমরা যদি ইনসুলিন বাড়িয়ে দিই তাহলে এই রোগীর দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স অবস্থাটা আরো খারাপ হবে এবং সেই কারণেই যখন কাউকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়, কিছুদিন পরপরই তার ইনসুলিনের মাত্রা আরো বাড়াতে হয়। কারণ মানে বর্ধিত মাত্রায় যে আমরা ইনসুলিন দিচ্ছি, কিছুদিন পরে উনি এই মাত্রায় ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পড়েন, তখন আমাদেরকে ইনসুলিনটা আরো বাড়াতে হয়। নয়তো কাজ করে না। তো তার মানে রোগীর কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো খারাপ হচ্ছে। Now, I'll be very brief here. Intermittent fasting. তো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে তারপরে তিনি আলাপ করছেন। কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে যদি কোনো রোগীকে আমরা টাইপ 2 ডায়াবেটিক রোগীকে যদি ইনসুলিন দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি, তাহলে রোগীকে আমরা আসলে আরো ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। এই কথাটি অবশ্য আ জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রেও, গর্ভকালীন যে ডায়াবেটিস সেই ক্ষেত্রেও খাটে। যে যদি আম রোগীকে আমরা রক্তের চিনি কমানোর জন্য ইনসুলিন বাইরে থেকে ইনজেকশন আকারে দিয়ে সমাধানের চেষ্টা করি, তাহলে কিন্তু তার দেহেও আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে। তার মানে একই সঙ্গে তার দেহে ইনসুলিন হরমোনটা অন্য একজন সুস্থ মানুষের মতন কাজ করে না এবং সেজন্যে দেহ একটু ইনসুলিন বাড়িয়ে রেখেছে। তো এই রোগীর দেহে যদি আমরা আরো ইনসুলিন প্রয়োগ করি, তাহলে তার কিন্তু রেজিস্ট্যান্সটা আরো বাড়বে। অর্থাৎ তার অসুখটা আরো খারাপের দিকে যাবে। আর গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে বিশেষ করে ইনসুলিন বাড়িয়ে দিলে এই অতিরিক্ত ইনসুলিন যেহেতু একটি গ্রোথ ফ্যাক্টর অর্থাৎ এটি বড় হতে উৎসাহিত করে প্রতিটি কোষকে, আমাদের দেহকে, বিভিন্ন অঙ্গকে। আপনার গর্ভের যে সন্তান সে যখন এই অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে থাকবে, তখন কিন্তু তার যে দেহের বৃদ্ধি সেটা হবে অস্বাভাবিকভাবে বেশি এবং সেজন্যই ম্যাক্রোসেমিয়া নামে একটা সমস্যা হয় যেখানে শিশু অনেক বেশি বড় হয়ে যায়। এত বড় হয়ে যায় যে স্বাভাবিক প্রাকৃতিক উপায়ে সে শিশুর জন্ম আর হতে পারে না। তখন তাকে সিজারিয়ান সেকশন বা সার্জারির মাধ্যমে পেট কেটে আসলে সে শিশুকে বের করে নিয়ে আসতে হয়। নয়তো শিশুকে বাঁচানো যায় না। তো আম তাহলে এই একটা আম অবস্থা থেকে আমরা যদি নিরাপদ থাকতে চাই
তাহলে কি করা উচিত? আমাদের ইনসুলিন যেন না বাড়াতে হয়, সেই ব্যবস্থাটা নেয়া উচিত। সেটা করতে পারি আমরা খাবার থেকে শর্করা জাতীয় খাবারগুলোকে বাদ দিয়ে দিলে। শর্করা জাতীয় খাবার বাদ দিয়ে দিলে রক্তে চিনি বাড়ে না এবং চিনি না বাড়লে তখন ঔষধ দিয়ে সেই চিনিকে কমানোর প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের অত্যন্ত নামকরা, অত্যন্ত আম আ কি বলবো যে ডিগ্রিধারী, অত্যন্ত বড়, বড় ডিগ্রিধারী ২ জন প্রফেসর ঢাকা মেডিকেল কলেজের আ আ এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান, ওদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আ এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান। দুজনেই আমাদেরকে এই আ ইনসুলিন ব্যবহার বিষয়ে যে তথ্য দিলেন, সে তথ্যটা আসলে বিজ্ঞানসম্মত তথ্য নয়। তো কেউ দাবি করতে পারেন যে উনাদের কথা যে ভুল তার কি প্রমাণ? ওয়েল উনাদের কথা যে সঠিক তার কি প্রমাণ? উনি যদি আমাদেরকে কোনো গবেষণার সূত্র দিয়ে দাবি করতেন যে এই গবেষণায় দেখা গিয়েছে যে ইনসুলিন ব্যবহারটাই সবথেকে উপকারী। তাহলে আমরা উনাকে বলতে পারতাম যে উনি একটা গবেষণার ভিত্তিতে কথাটা বলেছেন সুতরাং উনাকে আম উনাকে দায়ী করা চলে না। যদিও যখন আপনি চিকিৎসা করছেন, চিকিৎসা করে যদি ফল না পান, চিকিৎসা করছেন, রোগী আরো মোটা হচ্ছে, রোগীর ওজন কমছে না, রোগীর ডায়াবেটিস ভালো হচ্ছে না। তারপরেও আপনি মনে করছেন সেটাই সঠিক চিকিৎসা। আপনার মাথায় বুদ্ধি থাকলে তো সেটা হওয়ার কথা না। এই কথাটা তো আপনার বলার কথা না। তো যদি এত বড় আ বিশেষজ্ঞ হয়ে আপনি এই বিষয়টা দেখতে না পান যে আপনার রোগীর আসলে উপকার হচ্ছে না এবং আপনি একই চিকিৎসা তাকে চালিয়ে যেতে থাকেন, তাহলে আপনাকে আসলে কি বিশেষজ্ঞ বলা যায়? আপনারা কি এইরকম একজনকে বিশেষজ্ঞ হিসেবে মেনে নেবেন? তার কাছে বেশি পয়সা দিয়ে চিকিৎসা তার কাছ থেকে নেবেন? আমি নেব না। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অ্যাম ফল যেই গাছ দিচ্ছে না, সেই গাছই বারবার চেঁচিয়ে বলছে যে, "আমরা যা বলি সেটা বিশ্বাস করো।" আমি জায়গাটা আপনাদেরকে আরেকবার শোনাই। চেষ্টা করি। আরেকটা জিনিস মনে রাখবেন যে ডায়াবেটিস এবং হরমোন সম্পর্কে কিন্তু প্রচারণা যেমন আছে, অপপ্রচারও কিন্তু অনেক বেশি। তো আপনারা যেহেতু একজন হরমোন বিশেষজ্ঞদের একটি সংগঠন এবং আমরা এখানে যারা কথা বলবো, তারা সবাই কিন্তু হরমোন বিশেষজ্ঞ। কাজেই তারা যে কথাগুলা বলবো, সেগুলা কিন্তু বৈজ্ঞানিক ভিত্তির উপর তারা বলবেন। এবং আপনাদের সামনে প্রমাণ দেখালাম যে, ওনারাই যে কথাগুলো বলছেন, উনি নিজেই যে কথাটা বললেন, সেটা আসলে বৈজ্ঞানিক ভিত্তির উপরে দাঁড়িয়ে নেই। তিনি ইনসুলিনকে বললেন দুনিয়ার সবথেকে নিরাপদ ঔষধ। অথচ প্রফেসর বেন বিকম্যান বলছেন যে, ইনসুলিন যদি আমরা ওনারা যেভাবে ব্যবহার করতে বলেন, সেইভাবে ব্যবহার করি, তাহলে আমাদের অকাল মৃত্যু হবে। আমাদের ডায়াবেটিস রোগীদের অকাল মৃত্যু হবে। তো অত্যন্ত হতাশার ব্যাপার আসলে। তো আশা করি আপনারা যারা আ ডায়াবেটিস রোগে আক্রান্ত অথবা যারা ডায়াবেটিস রোগ নিয়ে ভীত, আশা করি আপনারা এই তথ্যগুলো সম্পর্কে সচেতন হবেন এবং আ খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে খাবার থেকে শর্করা বাদ দিয়ে আপনাদের শরীরকে এই অতিরিক্ত চিনির যে ক্ষতি, সেই ক্ষতিমুক্ত রাখবেন এবং শর্করা বাদ দিয়ে যে জীবনধারা সেটা অনুসরণ করলে আপনার অন্য যে সমস্যাটা ইনসুলিন রেজিস্ট্যান্স সেটাও এমনিতেই সেরে যাবে। তো সুতরাং এক ঢিলে দুটো পাখি মারা যাবে। তো আম আশা করছি এই আলোচনা থেকে আমি শুরুতে যেমন দাবি করেছিলাম আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা দেখতে পেয়েছেন যে আম এইরকম বিশেষজ্ঞদের উপরে নির্ভর করলে আমাদের আসলে সর্বনাশ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।